বর্তমান সরকারের একটা সিদ্ধান্ত, আরও স্পেসিফিক করে বললে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সিদ্ধান্ত বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের এবং সাংবাদিক সমাজের মধ্যে একটা একটা উদ্বিগ্ন হওয়ার পরিবেশ তৈরি হয়েছে, নানা ধরনের শঙ্কাও তৈরি হয়েছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে তাতে উদ্বিগ্ন হওয়া কেন, শঙ্কা তৈরি হওয়া কেন, সেই ব্যাপারেও প্রশ্ন করা যেতে পারে হয়তো। সম্প্রতি আমরা খবর পাচ্ছি যে পুলিশের বিশেষ একটা বাহিনী ঢাকা শহরে অন্তত রাজধানীর বিভিন্ন জায়গায় বসবাস করা সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের নানা তথ্য উপাত্ত সংগ্রহ করতে শুরু করেছে। কেন সাংবাদিকদের তথ্য উপাত্ত, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের হিস্ট্রি, তাদের কর্মকাণ্ড, তাদের ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক লিঙ্ক, এগুলো নিয়ে তারা কেন ব্যস্ত হয়ে পড়ল সাংবাদিকদের কিংবা সাংস্কৃতিক কর্মীদের? তাহলে কি এর পরে আমরা এরকম চিত্র দেখব যে সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের ওপরে এক ধরনের দুর্যোগ নেমে আসবে? সেরকম ঘটনা কি গণতান্ত্রিক সরকার হিসেবে বিএনপি করার কোনো সম্ভাবনা রয়েছে? যদি না থাকে তাহলে চতুর্দিকে এটা নিয়ে এত উদ্বেগ কেন? চলুন একটু আলোচনা করে দেখি মূল ঘটনাটা কি এবং এটা নিয়ে বর্তমানের সাংবাদিকরাই বা কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের বিশেষ বাহিনীর উদ্যোগ সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের বায়োডাটা সংগ্রহ করা এবং তাদের কর্মকাণ্ড ভেরিফিকেশন করা, তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করা। এর পেছনে সরকারের কারণটা কি থাকতে পারে? সরকার কি এরকম খুঁজছে যে কোন সাংবাদিক কোন দল করে, কোন সাংস্কৃতিক কর্মী কোন দল করে, এগুলো লিস্ট করতে এবং সেই লিস্ট অনুযায়ী তাদের কর্মকাণ্ড পরিচালিত হবে, এরকমটা ভাবছে নাকি? চলুন আগে খবরটা দেখি, তারপরে এটা নিয়ে সরকারের ভাবনা কি হতে পারে কিংবা আমরা আদৌ উদ্বিগ্ন কেন হচ্ছি সেই ব্যাপারটা একটু আলোচনা করব। কি বলছে চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিদের তথ্য সংগ্রহে পুলিশের বিশেষ নির্দেশনা। এখানে বলা হচ্ছে রাজধানীর মতিঝিল, ড্যামরা, শ্যামপুর, সূত্রাপুর, পল্টন ও সবুজবাগ থানাসহ বিভিন্ন জোনের আওতাধীন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের তথ্য সংগ্রহে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশের বিশেষ শাখা সিএসবি। স্পেসিফিক কিছু অঞ্চলের নাম বলা হয়েছে, কিন্তু কেন এই স্পেসিফিক অঞ্চলের নাম, ওই অঞ্চলগুলোতে বিশেষ কিছু ঘটছে কি না সেটা আমাদের জানা নেই। গত 18 মে জারি করা এক অফিস আদেশে বলা হয় ছক মোতাবেক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের তথ্য প্রেরণ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। চিঠিটি পাঠিয়েছেন সিটি স্পেশাল ব্রাঞ্চের পূর্ব বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অফিস শাখার সহকারী পুলিশ সুপার। চিঠিতে উল্লেখ করা হয় গোয়েন্দা সার্ভিস ইন্টেলিজেন্স শাখার একটি সূত্রের প্রেক্ষিতে এই তথ্য চাওয়া হয়েছে। আগামী 20 মে অর্থাৎ আজকের মধ্যে সেই তথ্য জমা দেওয়ার কথা। তারিখের মধ্যে তালিকাভুক্ত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয়। তার মানে এখানে তালিকাও দেয়া হয়েছে সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের। পুলিশ একটা তালিকাও দিয়েছে, সেই তালিকায় কারা রয়েছেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো বটেই, তবে উদ্বেগের ব্যাপার কিনা সেটা প্রশ্ন আসতেই পারে। প্রেরিত ছকে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেই তথ্যগুলো একটু জেনে দেখুন। সেখানে বলা হচ্ছে যে নাম ও ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক পরিচিতি, সাংবাদিকতা ছাড়া অন্য পেশা, বিরূপ তথ্য, পারিবারিক বৃত্তান্ত ও রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক বা এক্স হ্যান্ডেল ও অন্যান্য লিঙ্ক, মোবাইল নাম্বার। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই খবর যখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে সাংবাদিকদের লিস্ট দিয়ে এগুলোর তথ্য চাওয়া হয়েছে,
এখন ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে উদ্বেগও ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে বাংলাদেশের বেশ জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা লিখেছেন এবং সেই লেখায় তিনি মোদ্দা কথা যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এতে উদ্বিগ্ন হওয়ার কি আছে। পুলিশ তো তার দেশের নাগরিকের যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে। আবার তিনি এটাও বলেছেন যে সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের ক্ষেত্রে পুলিশ তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে তথ্য না নিয়ে নিজেরাই যে তথ্য যাচাই বাছাই করছে, তথ্য সংগ্রহ করছে, তাতে করে তথ্য বিকৃত হওয়ার সম্ভাবনা নেই। যদি পুলিশ কোনো পলিটিক্যাল কর্মীর কাছ থেকে কিংবা তাদের প্রিয় ভাজন কারো কাছ থেকে আমার ব্যাপারে তথ্য নেয়, অর্থাৎ আনিস আলমগীর বলছেন আমার ব্যাপারে যদি তথ্য নেয় তাহলে ওই ব্যক্তি ভুল তথ্য দিতে পারে, ভুয়া তথ্য দিতে পারে এবং আমাকে বিপদে ফেলার জন্য নানা ধরনের চক্রান্ত করতে পারে। কিন্তু পুলিশ নিজে থেকে যখন এই তথ্যগুলো সংগ্রহ করবে তখন আমার বায়াসড কোনো তথ্য তার কাছে যাবে না, অরিজিনাল তথ্যই তার কাছে যাবে। আমি কি করি, কোন রাজনীতি করি, কোন মতাদর্শের মানুষ, ফেসবুকে আমি কি লেখালেখি করি, কি বলি, কিভাবে চলি, সেগুলো পুলিশ একেবারে স্পষ্ট জানতে পারবে। তাতে করে ওই সাংবাদিক কিংবা সাংস্কৃতিক কর্মীদের আতঙ্কিত জীবনযাপনের চাইতে বরং আরও নির্ভর হয়ে থাকার ব্যাপার ঘটবে যে তারা তৃতীয় পক্ষ দ্বারা বায়াসড কোনো তথ্য বিকৃতির শিকার হবেন না। আর সরকার এই তথ্যগুলো নিজের উদ্যোগে নিজে গ্রহণ করছে এবং তাদের কাছে সংগ্রহ করছে। আনিস আলমগীর খুবই স্পষ্টভাবে সরকারের পক্ষেই এক ধরনের তার অবস্থান ব্যক্ত করেছেন। আনিস আলমগীরের এই ব্যাখ্যাটা ব্যক্তিগতভাবে আমারও ভালো লেগেছে যে এটা এক অর্থে ঠিক, কিন্তু আবার অন্যরা অন্য ধরনের ব্যাখ্যাও তো করতে পারেন। অন্যরা তো ভাবতে পারেন যে এখানে পলিটিসাইজ করা হতে পারে, কারা সরকার বিরোধী সাংবাদিক কিংবা সাংস্কৃতিক কর্মী তাদের তালিকা করে তাদেরকে হেনস্থা করার ব্যাপার হতে পারে। এগুলো হতে পারে, এগুলো যে অতীতে হয়নি তা তো নয়। প্রফেসর ইউনূসের আমলে হয়েছে, এর আগে আওয়ামী লীগের আমলে হয়েছে, তার আগে বিএনপির আমলে হয়েছে। এটা বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতা। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি আপনার কাছে কনফিডেন্ট থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি সত্যিই কোনো বায়াসড কাজ করেন না, আপনি যে কোনো পক্ষের হতে পারেন। মানে আপনি এই মুহূর্তে যদি এমন হয় যে আপনি আওয়ামী লীগ করেন, তো আওয়ামী লীগ করা তো দোষের হতে পারে না যদি না আপনি কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করেন, কোনো অপরাধের সঙ্গে আপনি জড়িত না থাকেন, আপনি ফেসবুকে এরকম কোনো অ্যাক্টিভিটিস না করেন যেগুলো অযথাই সরকারকে বিপদে ফেলার মতো, কিংবা প্রতিনিয়ত আপনি গীবত করছেন, গীবতও হয়তো করতে পারেন, কিন্তু ভুল তথ্য দিয়ে, বিকৃত তথ্য দিয়ে সমাজকে নেগেটিভলি প্রভাবিত করার চেষ্টা করছেন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, তখন সরকার আপনার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় সেটাকে বোধহয় অন্যায় বলার অবকাশ আর তখন থাকে না। সুতরাং আমাদের সবারই সচেতন থাকতে হবে। হ্যাঁ, সরকার ভুল করলে আমরা সমালোচনা করব, কিন্তু সরকার ভুল করলে সমালোচনা করব এর মানে এই না যে আমি আমার বিকৃত রুচির সর্বনিম্ন পর্যায়ে নেমে তারেক রহমানকে, তার কন্যা জাইমা রহমানকে নিয়ে অরুচিকর, অশ্লীল, বিকৃত, মস্তিষ্ক প্রসূত ছবি ফেসবুকে পোস্ট দিয়ে আমি তারেক রহমান কিংবা তার পরিবারকে নাস্তানাবুদ করার চেষ্টা করব। এটা কোনো সুস্থ মানুষের কর্ম হতে পারে না। তিনি যদি সাংস্কৃতিক কর্মী হন, সাংবাদিক হন, রাজনীতিবিদ হন, ডাকসু নেতা হন, এটা হন, ওটা হন, যাই হন না কেন। সুতরাং আমাদের কর্মই বলে দেবে কর্মফলটা কি হবে। আমার মনে হয় যে আনিস আলমগীরের কথাটা পজিটিভলি নেওয়া যেতেই পারে, তবে আবার এটাও শঙ্কা থাকে যে আমাদের সরকারগুলো কি সেরকম অবস্থায় গত 55-56 বছরে আদৌ যেতে পেরেছে যে আনিস আলমগীর যেভাবে পজিটিভলি উপস্থাপন করলেন সেরকম পজিটিভ অ্যাটিটিউড সরকারগুলোর কাছ থেকে আমরা পেয়েছি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।